একটা গ্রুপ গিয়েছে প্রধানমন্ত্রীকে, কারণ তখনও তো এরা যেহেতু রাস্তায় ছিল, এরা তো জানে না যে প্রধানমন্ত্রী গণভবনে আছেন কিনা নাই। এক গ্রুপের টার্গেটই ছিল, এবং এর ভিতরে জঙ্গি গোষ্ঠী ছিল, যে প্রধানমন্ত্রীকে হত্যা করা, তাকে হত্যা করে এই লাশ নিয়ে উল্লাস করা। পুলিশের পক্ষ থেকে ইয়ে করলাম যে তাইলে গণভবন আমাদের রক্ষা করতে হবে। তো গণভবন রক্ষার প্রাথমিক দায়িত্ব তো এসএসএফ, পিজিআর তাদেরই। পাশাপাশি ওখানে মানে যে এসপিবিএন একটা আছে, এপিবিএন এরই অংশ, যে তারা এটা, কিন্তু ওখানেও আমাদের ডিপ্লয়মেন্ট পুলিশের বাইরে আর কি, গণভবনের বাইরে ওই সন্নিহিত এলাকায় ডিপ্লয়মেন্ট ছিল। তখন আমরা করলাম যে এই ইয়ামুখী উত্তরা থেকে এই গণভবনমুখী এই স্রোতটাকে ঠেকাইতে হইলে আমাদের এডিশনাল ফোর্স পাঠাইতে হবে, যেহেতু আর্মি এটাকে ইয়ে করছে না, তারা মানে কোঅপারেট করছে না। তারা বলছে, এক সময় বলছে যে এয়ারপোর্টে ঠেকাবে, এক সময় বলছে নিকুঞ্জতে ঠেকাবে। তো তখন আমরা আমাদের যে স্ট্যান্ড বাই ফোর্স ছিল ডিএমপি কন্ট্রোল রুমে, তো তাদেরকে বললাম, সেটা তখন এডিশনাল কমিশনার হারুন রশিদ, তার নেতৃত্বে একটা বড় টিম ইয়েতে যায়, বনানীতে যায়। তো বনানীতে যায়, মানে ওরা ওই বনানী পরে আর যেতে পারে না, কারণ সামনে তখন তারা এই যে দেখে যে আসছে, অর্থাৎ উত্তরা থেকে আগত যে স্রোতটা সেটা আসছে। তো তখন ওইখানে যে ব্রিগেড কমান্ডার ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল একজন ছিলেন, তিনি হারুনকে বলেন, আমাদের যে এডিশনাল কমিশনার, তাকে বলে যে আপনারা যদি শক্তি প্রয়োগ করে ঠেকাইতে চান ঠেকাইতে পারেন, আমরা কিন্তু সাথে নেই। তো তারপর হারুন তো একটু ঘাবড়াই যায় যে এত বড় স্রোত, সেনাবাহিনী যদি সহায়তা না করে, কারণ ইনেট টু সিভিল পাওয়ার, আমাদের সহযোগিতার জন্যই তো তারা এসেছে, তো ব্যারিকেড দিয়ে যদি তারা দাঁড়ায়, তো ফলে এটা দেখা যায়। তখন হারুন আবার বলে যে তাহলে আমরা কি করব, বলে যে আমাদের পরামর্শ হইলো যে আপনি চলে যান, আপনার লোকজন নিয়ে এখান থেকে চলে যান, অর্থাৎ তার যে পুলিশ গ্রুপটা। তো হারুন তখন যোগাযোগ করার পর তাকে বলা হয় পুলিশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ে, ঠিক আছে, তুমি যেহেতু তারা ওখানে আছে, তুমি চলে আসো। তো পরে হারুন তার দলবল নিয়ে চলে যায়। তো এই একই সময় যাত্রাবাড়ির ইয়েটা খুলে দেওয়া হয়, এবং শাহবাগ যেটা জমায়েত নিষিদ্ধ ছিল, সেখানেও প্রোটেস্টাররা বিভিন্ন কর্নার থেকে আসতে থাকে। তখন পুলিশে ওখানে ছিল আমার জানা মতে পুলিশের একজন জয়েন্ট কমিশনার পদমর্যাদা সুদীপ চক্রবর্তী, তার সাথে সে তখন ওই যে ওখানে আর্মির সাথে যোগাযোগ করে বলে আসতে দেন। তো এইভাবে সহযোগিতা করা হচ্ছে। আমরা দেখেছি যেখানে সেনাবাহিনী বলেছে যে এটা করা যাবে না, সেখান থেকে কিন্তু সরে গিয়েছে প্রোটেস্টাররা। তো এটা হয়েছে। তো ফলে তাদের একটা নিয়ন্ত্রণ এবং তাদের একটা যোগাযোগ ছিল অন্তত কিছু লোকের সাথে, এইটা মানে খুব পরিষ্কার ছিল। তো তখন তো আর আমাদের পক্ষে এইটা ধরে রাখা, কারণ আমাদের ডিপ্লয়মেন্ট যেখানে নাই সেখান থেকে অন্য জায়গা থেকে পুল করে তাৎক্ষণিকভাবে এটা ওই সমস্ত জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। ফলে আমাদের বলা ছিল যে গণভবনে যাতে মানে অর্থাৎ প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যা করা দরকার তোমরা করবা, যাতে। তো কিন্তু একটা পর্যায়ে তো প্রধানমন্ত্রীও বেরিয়ে যান ওখান থেকে, মোটরকেট নিয়ে বের হয়ে যান। তো বের হয়ে যাওয়ার পরে পুলিশের যারা ডিপ্লয়মেন্ট ছিল তারা, কারণ ওইটা রক্ষার দায়িত্বই ছিল সেনাবাহিনীর, এবং আমি বিশ্বাস করি যে ওখানে যারা ডিপ্লয়েড ছিল তারা যদি শুধু দাঁড়িয়ে বলতো যে এটা রাষ্ট্রীয় সম্পত্তি, এটা ভাঙা যাবে না বা এটা নষ্ট করা যাবে না, এটা ঢোকা যাবে না, আমার ধারণা প্রোটেস্টাররা তাহলে ওইটা করতো না। তো এখানে আসলে আমি যেটা বুঝতে পেরেছি আগে এবং পরের ইয়ে থেকে, যে শুরু থেকেই, অর্থাৎ এই যে 18-19 জুলাই থেকে তাদের টার্গেটই ছিল গণভবন। অর্থাৎ এইখানে গণভবনে যারা গিয়েছে, পরবর্তীতে আমি অ্যানালিসিস করেও দেখেছি, যেহেতু অফুরন্ত সময় পেয়েছি আমি এখন, এবং ওই সময়কার আগেরও কিছু মানে ইনফরমেশন, ইন্টেলিজেন্স এবং পরে, যে তো গণভবনে একটা গ্রুপের তো উদ্দেশ্য ছিল যে প্রধানমন্ত্রীকে হত্যা করে উল্লাস করা।
যেটা এইটা এইটা আমার ধারণা যে এটা ডিপ স্টেটের এজেন্ডার ভিতরে ছিল, মানে থাকতেও পারে, কারণ ইউনুসের এজেন্ডার ভিতরে এটা ছিল, এটা আমি নানাভাবেই আমি বিশ্বাস করি যে ইউনুস সাহেব এটাই চেয়েছেন। তো যাই হোক, তো এখানে তিন শ্রেণীর লোক গেছে। একটা গেছে যে জাস্ট মানে ইয়ে করার জন্য, লুটপাট করার জন্য। তারা মনে করেছে যে গণভবন এই যে ন্যারেটিভ ছিল যে কি হাজার হাজার কোটি টাকা, এই টাকা ডলার পাউন্ড সোনা তারপরে ডায়মন্ড এই সমস্ত ভ্যালুয়েবলস পাওয়া যাবে, প্রচুর পাওয়া যাবে। তো সেইগুলো তারা লুটপাট করার জন্য একটা গ্রুপ গিয়েছে। একটা গ্রুপ গিয়েছে প্রধানমন্ত্রীকে, কারণ তখনও তো এরা যেহেতু রাস্তায় ছিল, এরা তো জানে না যে প্রধানমন্ত্রী গণভবনে আছেন কিনা নাই। এক গ্রুপের টার্গেটই ছিল, এবং এর ভিতরে জঙ্গি গোষ্ঠী ছিল, যে প্রধানমন্ত্রীকে হত্যা করা, তাকে হত্যা করে এই লাশ নিয়ে উল্লাস করা, এইটা ছিল একটা। আর একটা গ্রুপ গেছে জাস্ট আউট অফ কিউরিওসিটি, দেখার জন্য। তো ওই যে যারা লুটপাট করতে গেছে তারা তো দেখেছে যে কেউ বালতি, কেউ বদনা, এগুলো, কেউ পুকুরের মাছ, ওখানে ডায়মন্ডও পাওয়া যায় নাই, স্বর্ণও পাওয়া যায় নাই, লক্ষ লক্ষ টাকাও পাওয়া যায় নাই। আবার এইরকম একেবারে কি মানে বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র, সেগুলো কিছু পাওয়া যায় নাই। বা উনি স্বর্ণের খাটে মানে শয়ন করিতেন, এরকম কোন স্বর্ণের খাটও ওখানে পাওয়া যায় না। যা পাওয়া গেছে খুবই অর্ডিনারি। তো ফলে দেখেন ন্যারেটিভস, মানুষের যে ন্যারেটিভস গুলো ছিল সেইটার সাথে বাস্তবের কতটা মানে অমিল। ফলে ন্যারেটিভস এর একটা প্রচন্ড শক্তি, যে এই ন্যারেটিভস আসলে এই ন্যারেটিভস যেটাকে অনলাইন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং অনেক মানুষকে একেবারে যারা না বুঝে এই শেষ পর্যন্ত এই আন্দোলনের সাথে ছিল, একেবারে না বুঝে, তারা মনে করেছিল যে তারা একেবারে বাংলাদেশকে ইয়ে বানাই দিবে, আমেরিকা বানাই দিবে। শুধু আওয়ামী লীগই ওইটার অন্তরায়, যে আমেরিকার মতো উন্নত সমৃদ্ধশালী একটা দেশ বানাই দিবে। তো তারপরে এখন তারা নিশ্চয়ই রিয়েলিটিটা বুঝতে পারছেন যে কত খারাপ পরিস্থিতি। তো এখানে আরেকটা বিষয় প্রণিধানযোগ্য, সেটা হলো পুলিশ কেন টার্গেট হলো। পুলিশকে মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ তাকে আসলে সবচেয়ে মানে ল এনফোর্সিং এজেন্সি বলেন বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা রক্ষায় পুলিশের উপর নির্ভর করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ যে গণতন্ত্রের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ যেটাকে বলা হয় ভারতে কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা বলেন, কিংবা এই সমস্ত জায়গায় কিন্তু পুলিশের লোকজন, মূলত পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোক, অর্থাৎ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক একেবারে। তো পুলিশও তো আসলে সিভিল সার্ভিসেরই অন্তর্ভুক্ত। তো কিন্তু বাংলাদেশে তো আসলে ৭৫-এর পরে পুলিশ মানে সিভিল প্রশাসন কিছুটা ইয়ে ছিল, বিশেষ করে পুলিশে এই যে এখন দেখি মাঝে মধ্যে লেখা হয় যে বিরোধ চলতেছে, গোলমাল চলতেছে, একজন আবার সোশ্যাল মিডিয়ায় মানে পুলিশ হেডকোয়ার্টার থেকে বিবৃতি দেওয়া হয় যে এক শ্রেণীর লোক সিনিয়র অফিসারদের দুর্নাম বদনাম করতেছে। তো এইটার শুরুও কিন্তু মানে পুরনো, কিন্তু আমাদের সময় এটা এত প্রকট হয়নি। তো এই পুলিশকে শক্তিহীন করে রাখার একটা প্রক্রিয়া ৭৫-এর পরেই, বঙ্গবন্ধুকে হত্যার পরেই আসলে শুরু হয়, এবং এইটা কিন্তু কন্টিনিউ করেছে বিভিন্ন সময়। এবং এইখানে আমরা জানি যে নতুন নতুন গোয়েন্দা সংস্থা তৈরি করা হয়েছে, গোয়েন্দা সংস্থা ছিল যাদেরকে দল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক দল গঠন করবে, রাজনীতিবিদদের ভয়ভীতি দেখিয়ে পার্টিতে যোগদান, যেটা এরশাদ সাহেব সফলতার সাথে করেছেন জিয়াউর রহমান সাহেব। তো এই ধারা কিন্তু চলছে। ফলে পুলিশকে এক ধরনের ইয়ে করা, তাদের গালিটালি দিয়ে, সিভিল সোসাইটিকে দিয়ে তাদের বিরুদ্ধে বলানো, পাশাপাশি পুলিশের যাতে কোনো সংস্কার না হয়, এটাকে একটা অবহেলিত বাহিনী হিসেবে রাখারই বিভিন্ন সময় প্রচেষ্টা হয়েছে। কিন্তু ৯৬ সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেন, তখন কিন্তু উনি পুলিশের কিছুটা যে মর্যাদা দেওয়া, ক্ষমতায়ন, এটা শুরু করেন। এবং ২০০৯ সালে উনি পুলিশকে মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী
হিসাবে পুলিশকে গড়ে তোলার কিছু পদক্ষেপ নেন। এইটা অনেক গভর্নমেন্ট অনেক মেশিনারিজের জন্য এইটা সহ্য হয়নি। তারা মনে করেছে যে পুলিশ সব সময় থাকবে সাবঅর্ডিনেট সার্ভিস হিসাবে, মানে সবার ফুড ফরমাস খাটার হিসেবেই পুলিশ থাকবে, যে অর্থাৎ বলবে একটা রিপোর্ট, আজগুবি একটা রিপোর্ট দিবে, ওই রিপোর্টের পিছনে পুলিশ ছুটবে। কিন্তু প্রধানমন্ত্রী এই মিথটা ভেঙে দিয়েছিলেন। উনি পুলিশের যে মর্যাদা সেটা বৃদ্ধির চেষ্টা করেছেন। উনি ইন্সপেক্টর জেনারেলের যে অর্থাৎ বঙ্গবন্ধুর আমলের পদমর্যাদা সেইটা ফেরত দিয়েছেন। উনি ইন্সপেক্টরদের প্রথম শ্রেণীর পদমর্যাদা দিয়েছেন, যেটা যেহেতু ইন্সপেক্টর অফিসার ইনচার্জ থাকে এবং থানা লেভেলে সকলেই দেখা যায় যে মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদা। তো সেই ক্ষেত্রে ইন্সপেক্টরের যে শিক্ষা দীক্ষা যোগ্যতা সেটা কিন্তু আসলে মানে সেই হিসেবে সে এটা ডিজার্ভ করে। আগের মতো তো ওই নাই যে কি বলে নাম টিপসই দিয়া কনস্টেবল সে ইন্সপেক্টর হয়েছে সেই ধারা তো নাই। এখানে সাব ইন্সপেক্টর হিসেবে রিক্রুট হয় কিংবা কনস্টেবল হিসেবে যারা রিক্রুট হয় তারা থাকে, ইন্টারমিডিয়েট পাস থাকে। তো ফলে তারা ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়, কিন্তু বেশিরভাগই হয় আসলে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর তো আমরা দেখেছি যে বিগত কয়েকটা রিক্রুটমেন্টে মূলত মাস্টার্স পাসের সংখ্যাই বেশি। তো ফলে তারা পদোন্নতি পেয়ে একটা ধাপে যে প্রথম শ্রেণী পাবে না, এটা তো আসলে মানে বলা যায় যে এক ধরনের ডিসক্রিমিনেশন। তো এইভাবে পুলিশকে যে করে, তো ফলে একটা রাষ্ট্রের মেশিনারিজদের একটা বড় অংশের ধারণা হয় যে পুলিশ বেশি বেড়ে গেছে, পুলিশকে বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে, যে কারণে পুলিশের বিরুদ্ধে অর্গানাইজড প্রোপাগান্ডা এইটা চালানো হয়েছে এবং পুলিশকে টার্গেট করে। এবং আমি জানি যে পুলিশ মায়ের খাক এটা তাকিয়ে তাকিয়ে দেখেছে। যাত্রাবাড়ি ঘটনা বলেন, যে যাত্রাবাড়ি ঘটনাটা যদি আমরা বলি 5 তারিখে, ওইখানে 600 পুলিশ ছিল, অফিসার সহ, সিনিয়র অফিসার সহ 600 পুলিশ আটকা পড়ে গেছে। তাদের 4 দিক থেকে ঘেরাও করেছে, কয়েকজনকে ওই যে বাউন্ডারির বাইরে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে পুলিশের সদস্য। তারপর তারা ওয়াল ভেঙে ওখানে ঢোকার চেষ্টা করছে, পুরো থানা কম্পাউন্ড জ্বালিয়ে দেবে। তো এখন 600 পুলিশ সদস্য ওখানে, 600 পুলিশ সদস্যের কাছে পর্যাপ্ত অস্ত্র আছে, গুলি আছে, যানবাহন আছে, এপিসি আছে, সবই আছে, কিন্তু তাদেরকে এমন ভাবে ঘেরাও করেছে যে তাদেরকে ওখানে পুড়িয়ে মারবে, সবাইকে পুড়িয়ে মারবে, তো এবং অস্ত্রগুলো নিয়ে যাবে। তো তখন পুলিশের কি করা কথা? এটা বিশ্বের সবচাইতে মানে উন্নত মানবাধিকারের যারা পুলিশ আছে যে সমস্ত দেশ, সেই দেশের কানাডার পুলিশের অবস্থা যদি এরকম হইতো যে তাদেরকে এইভাবে ঘেরাও করে পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছে এবং কয়েকজনকে অলরেডি পুড়িয়ে মেরেছে, তারা কি করবে এখানে বলেন? তারা কি শান্তির বাণী শোনাবে, রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে এদেরকে? তো তখন তারা চেষ্টা করেছে যে তাদের নিজের জীবন বাঁচানো, এটা মানে লাইফের সেফটি, এটা তো আপনার একেবারে প্রাইমারি মানে এই হিউম্যান রাইটস এর বা যে ফান্ডামেন্টাল রাইটস এর এটা একেবারে প্রথম শর্ত হইলো যে মানে কি বলে রাইট টু লাইফ। তো সেই তার জীবন বাঁচানোর জন্য তখন তারা একযোগে বের হয়ে আসার চেষ্টা করেছে ওখান থেকে। এখন 600 মানুষ বের হয়ে না আসতে পারলে কি হইতো, তারা ওখানে পুড়ে মারা যেত এবং এই অস্ত্রগুলো অন্যান্য অস্ত্রের মতোই এই এদের হাতে চলে যেত। তখন পুলিশ কি করেছে, তারা একটা জায়গা করেছে, তারা শক্তি প্রয়োগে একটা জায়গা করে তারা তাদের যে যানবাহন, সাজ সরঞ্জাম অর্থাৎ অস্ত্রগুলি, এগুলো নিয়ে তারা একযোগে 600 মানুষ ওখান থেকে বের হয়ে এসেছে। তো আসার পথে তাদের হয়তো কিছু ওই জায়গা থেকে বের হওয়ার জন্য কিছু শক্তি প্রয়োগ হয়েছে। তো এখন এটা দায়িত্ব ছিল যারা তদন্ত করবেন যে ওইখানে পুলিশ কি পরিস্থিতিতে গুলি করবে। ওখানে যদি 5 জন মানে প্রোটেস্টার মারা গিয়ে থাকে, 6 জন, ওখানে 8-10 জন পুলিশ সদস্য, 8 জনের সম্ভবত ডেড বডি পাওয়া গেছে পরবর্তীতে। আর মানে ওখানে পুরাই মারছে কতজন সেটা তো হিসাব নাই পুলিশের সংখ্যাটা। তো ওখানে যদি 5-10 জন প্রোটেস্টার ওখানে যারা আহত হয়ে থাকে বা কেউ কেউ মারা গিয়ে থাকতে পারে, তো সেই শক্তি প্রয়োগটা জাস্টিফাই কিনা, এটাই হওয়া উচিত ছিল তদন্তের মানে মূল বিষয়। কিন্তু সেটাকে তো
পুলিশের হত্যা বা পুলিশ আহত হয়েছে বা পুলিশ সরঞ্জাম, এটা তো তদন্তই করা যাবে না, এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া আছে। তো ফলে পুলিশটা ধ্বংস হয়ে যাক, পুলিশ আর যাতে জীবনে মাথা তুলে দাঁড়াতে না পারে, এই ধরনের একটা মানে রাষ্ট্রের কোন কোন অর্গান সেটা চেয়েছে, এবং সেটা তারা, আমি বিশ্বাস করি তারা সফল হয়েছে। পুলিশের উপর ন্যাক্কারজনক হামলা, হত্যা যজ্ঞ, আপনার হিসেব মতো কত সংখ্যক পুলিশ হত্যার শিকার হয়েছে? দেখুন, 5 তারিখের পর থেকে আমার কোনো রেকর্ডে, আসলে অফিসিয়াল রেকর্ডে অ্যাক্সেস নাই। ফলে আমি বিশ্বাস করি যে এই সংখ্যা কত হতে পারে সেটা সঠিকভাবে প্রকাশ করা হয়নি, হচ্ছে না, বা চেষ্টাও হয়নি। কেননা এখানে যারা মিসিং আছে, এখন পর্যন্ত মিসিং, আমি এই মিসিং এর সংখ্যাটা কয় শত আমি আসলে জানি না। ফলে কারণ এইটা এক্সাক্ট গভর্নমেন্টের খাতায় কি আছে যে কতজন চাকরিতে যোগদান করে নাই এখন পর্যন্ত, এই সংখ্যাটা আমি বিশ্বাস করি যে তারা মানে তাদের ভিতরে শুধুমাত্র যাদের এজাহারে নাম আছে, অর্থাৎ মামলায় যাদের নাম আছে, তারা ছাড়া বাকি যারা কাজে যোগদান করে নাই, আমি মনে করি এটা 99% তারা মারা গিয়েছে। ফলে সঠিক সংখ্যাটা আমি, যেহেতু মিসিং এর সংখ্যাটা আমি জানি না, তো কাজেই আমি সঠিক সংখ্যাটা বা একটা অনুমান ভিত্তিক আমি বলতে পারবো না। তবে যে সংখ্যা বলা হয়েছে তার চাইতে অনেক অনেক বেশি। আমরা শুনি যে 3000-এর বেশি পুলিশ সদস্য নিহত হয়েছে। জানি না এর সত্য মিথ্যা, নিশ্চয়ই একদিন তদন্ত হলে বেরিয়ে আসবে। আচ্ছা, একটা জিনিস আলাপ ছিল যে আন্দোলন দমনে শীর্ষ পর্যায় থেকে অতিরিক্ত বল প্রয়োগ, টিয়ার শেল কিংবা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল কি আসলে সর্বোচ্চ পর্যায় থেকে, যার প্রেক্ষিতে বিচার পর্যন্ত করা হচ্ছে? দেখুন, এটা যারা কিছু কেউ আসলে আইন জেনে বলেন, আর কেউ মানে জেনে বলেন, অর্থাৎ জ্ঞান পাপি স্বীকার করবেন না, আর কেউ আইন জানেন না। এখানে হুকুম দেওয়ার তো কোনো বিষয় নেই। পুলিশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর জেনারেল সকলেরই শক্তি প্রয়োগের মানে আছে, এখতিয়ার আছে। তো এবং সেখানে যে যখন ডিপ্লয় করা হয়েছে, যেখানে যে ডিপ্লয়মেন্ট করা হয়েছে তাদের উপর নির্দেশনা কি, যে তোমাদের সেফটি পাশাপাশি জনগণের জানমাল রক্ষার জন্য, নিরাপত্তা রক্ষার জন্য যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, আইন যেটা এলাও করে তোমরা সেইটাই করবা। এইটাই তো ইনস্ট্রাকশন ছিল। এর বাইরে অমুক জায়গায় গুলি করবা, দেখা মাত্র গুলি করবা, এইটা তো বলার কোনো আইনগত ভিত্তি নাই, এবং এটার দরকারও নাই। তো ফলে যারা যেখানে দায়িত্বে ছিল, তারা তাদের নিজেদের জীবন, কারণ তাদের নিজেদের জীবন যে বিপদাপন্ন হয়েছিল এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথা না। 18-19 থেকে যে পুলিশের উপর ঢালাও আক্রমণ শুরু হয়েছে এবং পুলিশ মেরে মানে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে, এই চিত্র তো কারো অজানা নয়। তো ফলে পুলিশের উপর হামলা হয়েছে, তো পুলিশের উপর হামলা হলে পুলিশ কি ওখান থেকে পালিয়ে যাবে, নাকি এটা প্রতিহত করবে? তো শক্তি প্রয়োগ করবে। এই শক্তি প্রয়োগের জন্য কারো হুকুম দেওয়ার দরকার নেই। সে ও যেখানে ছিল সে তার আইনের মানে আইন তাকে যে সমস্ত মানে কি বলে উইপন্স দিয়েছে, অর্থাৎ যে সমস্ত অধিকার দিয়েছে, সেই অধিকার সে প্রয়োগ করেই তো সে সার্ভাইভ করবে ওখানে। এখন ধরেন বিটিভিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, একটা স্টেট টেলিভিশন। আমরা বিটিভি কে নিয়ে যত বাতাবি লেবু টিভি বা যেভাবেই উপহাস করি, এটা তো একটা সরকারি সম্পত্তি এবং একটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এইটা যখন হামলা করে, তো এই হামলাকারী আমি আসলে এই উনারা তো আর এইগুলো দেখবেন না, যারা মানে বাংলাদেশকে এই এত বছর নসিহত করেছেন, যে তো ওই সমস্ত দেশের যদি একটা স্টেট টেলিভিশন আক্রান্ত হতো, স্টেট টেলিভিশনও না, আমি সিএনএন, বিবিসি কিংবা আমি কানাডায় সবচেয়ে বেশি কি চলে কোন টিভি আমি জানি না, এ ধরনের একটা টিভি সেন্টারে এরকম যদি একদল লোক হামলা করে, তো ওখানে তারা কি এটাকে তাদেরকে মালা দিয়ে বরণ করবে, পুষ্পমাল্য দিয়ে বরণ করবে? আমরা দেখি নাই ইউকেতে যখন ওই যে রায়ট হলো কয়েক বছর আগে, তখন কি মানুষ মারা যায় নাই, প্রোটেস্টাররা মারা যায় নাই? বিশ্বে কোথাও এরকম হামলা হলে তো এগুলো তো সন্ত্রাসী হামলা বলা যায়। এই সন্ত্রাসী হামলা প্রতিরোধে কি শক্তি প্রয়োগ করবে না?
তো শক্তি প্রয়োগ করেছে। এখন তদন্তের বিষয় ছিল বা আইনগতভাবে কোনটা আছে, আইনগত হয়েছে যে শক্তি প্রয়োগ হয়েছে, এই শক্তির প্রয়োগটা যথাযথ হয়েছে কিনা, এইটা রেশনাল ছিল কিনা, এর চাইতে কম শক্তি প্রয়োগ করে এটা থামানো যেত কিনা, এইটাই হলো তদন্তের বিষয়। এখানে তো কয়জন মারা গেল এইটা বিবেচ্য বিষয় না, দেখবে যে এখানে বিনা উস্কানিতে পুলিশ গুলি করেছে কিনা, কিংবা গুলি না করে ওখানে লাঠিচার্জ করে পারা যেত কিনা, এগুলো তদন্তের বিষয়। সেগুলো না করে মানে একতরফা বিচার আর একটু তদন্ত, আমি আগেও বলেছি এটা তো কোনো তদন্ত হচ্ছে না। কারণ তদন্ত মানে একই ঘটনার অংশ বিশেষ আপনি তদন্ত করবেন আর এক অংশ তদন্ত করবেন না, সেইটা তো কোনো মানে কোনো পৃথিবীর কোনো তদন্তের ডেফিনেশনে সেটা পড়ে না।